গুড ইভিনিং, আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। এসআইআর চলছে, বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নিয়ে তরজা চলছে, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আসুন। পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্ত, যা আমাদের লাইফলাইন, জীবনরেখা, আজ সেই সীমান্তই এক ভয়াবহ ষড়যন্ত্রের একেবারে মূল কিংবা প্রধান লক্ষ্য। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সুসংগঠিত বহুস্তরীয় অপরাধের নেটওয়ার্ক, ক্রিমিনাল নেক্সাস। এটি হলো বেঙ্গল বর্ডার টেরর সিন্ডিকেট। এই পশ্চিমবঙ্গের সীমানা জুড়ে যে টেরর সিন্ডিকেট বাংলাদেশ এই মুহূর্তে চালাচ্ছে কিংবা জন্ম দিয়েছে, তারই নাম বেঙ্গল বর্ডার টেরর সিন্ডিকেট। কিন্তু এই সিন্ডিকেটের মূল চালক কারা? আমাদের গোয়েন্দা রিপোর্টে স্পষ্ট বলা হচ্ছে, এই নেটওয়ার্কের প্রধান স্তরের নাম জামাত উল মুজাহিদিন বাংলাদেশ কিংবা জেএমবি বাংলাদেশ। জামাত উল মুজাহিদিন বাংলাদেশ, সংক্ষেপে জেএমবি বাংলাদেশ, এই বেঙ্গল বর্ডার টেরর সিন্ডিকেটের মেন নাম, মূল চক্রান্তকারী, মূল ষড়যন্ত্রী। আর এদের সাথে রয়েছে দ্বিতীয় স্তম্ভ আনসারুল্লাহ বাংলা টিম কিংবা এবিটি। বিভিন্ন সময় এদের কথা আপনারা শুনেছেন, জেএমবি, এবিটি, এদের স্লিপার সেল বাংলায় রয়েছে, এমন খবরও আপনারা পেয়েছেন। আজ আমরা দেখব কিভাবে তারা মালদা থেকে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের 7টি জেলাকে টার্গেট করছে এবং কেন টার্গেট করছে। এই জেএমবি কিংবা জামাতুল মুজাহিদিন বাংলাদেশের জন্ম 1998 সালে, যাদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল প্রায় 10,000। 2005 সালের ক্র্যাকডাউনের পর তারা এখন নতুন করে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে ঘাঁটি গাড়ার চেষ্টা করছে। তাদের লক্ষ্য খুব স্পষ্ট, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর দিয়ে প্রথমে প্রবেশ করবে এবং তারপর ভারতে স্লিপার সেল তৈরি করবে। কিন্তু সবচেয়ে মারাত্মক টার্গেট কোনটা জানেন? সেটা হলো সেই জায়গা যাকে আমরা বলি ভারতের চিকেন স্নেক, শিলিগুড়ি করিডোর, দার্জিলিং জেলার শিলিগুড়ির করিডোর। আর এই করিডোরকে লক্ষ্য করে আনসারুল্লাহ বাংলা টিম সক্রিয়ভাবে কাজ করছে। গোয়েন্দাদের রিপোর্ট বলছে, তারা মুর্শিদাবাদে স্কুল এবং প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করছিল, যেখানে শিশুদের মগজ ধোলাই করে স্লিপার সেল তৈরি করা হয়। মগজ ধোলাইটা কি? সত্যজিৎ রায়ের গুপিগাইন বাঘাবাইন দেখেছেন? কিংবা হীরক রাজার দেশে মনে আছে একটা ঘর ছিল যাকে বলা হতো যন্তর মন্তর ঘর। সেই যন্তর মন্তর ঘরে কোনো কৃষক ঢুকলে রাজার জয়গান গাইত এবং কৃষিকাজের দুর্নাম করত। কোনো বণিক ঢুকলে রাজার জয়গান গাইত, কোনো ক্ষুধার্থ ভিখারি ঢুকলে খিদে ভুলে গিয়ে হীরক রাজের জয়গান গাইত। বলা হতো একেবারে উৎপল দত্তর সেই ফেমাস ডায়লগ, এরে নিয়ে যাও যন্তর মন্তর ঘরে, করো এর মগজ ধোলাই। এমনই যন্তর মন্তর ঘর, একাধিক যন্তর মন্তর ঘর মুর্শিদাবাদে ছড়িয়ে ছিটিয়ে তৈরি করার পরিকল্পনা ছিল আনসারুল্লাহ বাংলার। আর এই যন্তর মন্তর ঘরগুলোতে র্যাডিক্যাল কিংবা ইসলামিক মগজ ধোলাই করার জন্য তৈরি হচ্ছিল আনসারুল্লাহ বাংলা টিম। এই মগজ ধোলাই করে শিশুদের স্লিপার সেল তৈরি করার ছক আনসারুল্লাহ বাংলা কিংবা এবিটির। ডিসেম্বর 2024-এ আসাম এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ অভিযানে এই আনসারুল্লাহ বাংলা টিমের 8 জন সদস্য ধরা পড়েছিল, যার মধ্যে 2 জন পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়। এই গ্রেফতার প্রমাণ করে দেয় যে তারা কেবল রিক্রুটমেন্ট করছে এমনটা নয়, তারা কাঠামো তৈরি করছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। এই সিন্ডিকেটকে সাহস দিচ্ছে কে? শুধু বাংলাদেশের জঙ্গি সংগঠন নয়, এর পেছনে রয়েছে রাষ্ট্রীয় মদত, বাংলাদেশের রাষ্ট্রীয় মদত। রিপোর্ট বলছে 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পালাবদল হওয়ার পর পাকিস্তানের আইএসআই ঢাকাতে আবার আনুষ্ঠানিকভাবে তাদের উপস্থিতি বৃদ্ধি করেছে, তাদের উপস্থিতি প্রতিষ্ঠাও করেছে। অর্থাৎ পাকিস্তানি সামরিক ও গোয়েন্দা কর্মীরা এখন কূটনৈতিক আবরণে কাজ করছে। মানে যে ঢাকা, যে বাংলাদেশে পাকিস্তান বাঙালিদের কচুকাটা করল, সেই বাংলাদেশ এখন খোলা হাত নিয়ে বলছে, এসো পাকিস্তান, এককালে কচুকাটা করেছে তো কি হয়েছে, এখন এই ভূমি তোমাদের বিচরণ ক্ষেত্র। এবং কূটনীতিক আবরণে আইএসআই কাজ করছে এবং এই আইএসআই আনসারুল্লাহ বাংলা টিম, জামাতে মুজাহিদিন বাংলাদেশ, এদেরকে
স্লিপার সেল ভারতে নিয়োগ করার জন্য, তৈরি করার জন্য সমস্ত রকম সহায়তা দিচ্ছে। এবং তার সঙ্গে এই যে ভদ্রলোকের ছবি দেখছেন, মৌলানা মাসুদ আজহার, হাফিজ সঈদ, এই সব কুখ্যাত অ্যান্টি ইন্ডিয়ান জঙ্গিরা সরাসরি বাংলাদেশ সরকারকে মদত দিচ্ছে। রিপোর্ট বলছে এলইটি অপারেটিভরা আইএসআই কর্মকর্তাদের সাথে একেবারে হাই লেভেল মিটিং করছে। উদ্দেশ্য একটাই, সীমান্ত পেরিয়ে অপারেশন চালানো। এদের মগজ ধোলাইয়ের উপকরণে ডিভিশন অফ বেঙ্গল বা বাংলাকে ভাগ করা এবং এই বাংলা ভাগের জিগির তোলাকে কাজে লাগানো হচ্ছে। অর্থাৎ বাংলাকে ভাগ করে দাও, বাংলাকে ভেঙে দাও, এই জিগির তালা চলার চেষ্টা করছে। এটা লস্করের প্ল্যান্ড অপারেশন। সেই প্ল্যান্ড অপারেশনের বীজ বুনতে কিন্তু শুরু করে দিয়েছে একেবারে বাংলাদেশ। কিন্তু এত বড় নেটওয়ার্ক চালানোর জন্য প্রচুর টাকা লাগে, জানেন তো, টাকা ছাড়া কিছুই হয় না। এত টাকা আসছে কোথা থেকে বন্ধু? এখানেই আসছে সবচেয়ে অন্ধকার এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা। এই সিন্ডিকেট চালাচ্ছে দাউদ ইব্রাহিমের ডি কোম্পানি। ঠিক শুনছেন, সেই দাউদ ইব্রাহিমের ডি কোম্পানি, তারাই এই সিন্ডিকেটের একেবারে পেছনে। এই সিন্ডিকেট এখন মাদক কিংবা ড্রাগস পাচারকে সন্ত্রাসের অর্থে পরিণত করছে। এটাকে নার্কো টেরার ফিউশন বলা হয়, যেখানে ড্রাগ মানি সরাসরি টেরার ফান্ডিং করে। এই সিন্ডিকেট আফগান হেরোইন, মেথামেফটাফিমিন এবং সিনথেটিক ড্রাগস বাংলাদেশে আনছে। চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করে এই মাদক সরাসরি ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলিতে আসছে। এবং আরও ভয়াবহ তথ্য, অক্টোবরের 2025-এ যে তথ্য সামনে এসেছে তা বলছে চট্টগ্রাম বন্দরে একটি পাকিস্তানি কার্গো থেকে 25 টন মাদক গ্রেডের পপি বীজ আটক করা হয়, যা আইএসআই এর গোপন পদ্ধতি ব্যবহার করে লুকিয়ে রাখা হয়েছিল। এখানেই শেষ নয়, এদের আর্থিক মেরুদণ্ড হলো জাল ভারতীয় মুদ্রা, FICN, ফরেন ইন্ডিয়ান কাউন্টারফিট নোটস, জাল ভারতীয় মুদ্রা। ঢাকার কিছু জায়গা রয়েছে, যেমন কল্যাণপুর সবজির পাইকারি বাজার, সেখানে 200 টাকার নোট, 500 টাকার নোট, এমনকি 2000 টাকার নোট জাল করার সিস্টেম রয়েছে। এই নোট ওই পাইকারি বাজারে জাল হয়, সেখান থেকে 20 গ্রাম সীমান্ত দিয়ে আসাম ও পশ্চিমবাংলায় ঢোকে। এটা একেবারে গোয়েন্দা রিপোর্ট বলছে। এই রাজ্যের 5টা জেলা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, এই 5টা জেলা সবগুলোকে ছুঁয়ে আছে 2216 কিলোমিটারের এক কাঁটা তারের বেড়া। কিন্তু সেই বেড়া কি সত্যি আমাদের সুরক্ষিত করতে পারছে কিংবা আমাদের সুরক্ষিত রাখতে পারছে? পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে এই বিশাল আন্তর্জাতিক সীমান্ত, যাকে ইন্টারন্যাশনাল বর্ডার বলা হয়, শুধু কৃষি জমি আর নদীপথ, যেমন ধরুন পদ্মা, ইচ্ছামতি, রায়মঙ্গলা, এমনটা কিন্তু নয়। এটা এখন আন্তর্জাতিক অপরাধ সিন্ডিকেটের সবচেয়ে লাভজনক, সবচেয়ে বড়, সবচেয়ে হিংসাত্মক করিডোর হয়ে উঠছে। আমরা যে অপরাধ সাম্রাজ্যের কথা বলছি সেটা কিন্তু শুধু চোরাচালান নয়, এর জাল ছড়ানো রয়েছে রাজনীতি আর সমাজের অনেক অনেক গভীরে। আপনি শুনলে চমকে যাবেন, এটা শুধু সোনার বিস্কুট বা ফেন্সিডিলের কারবার নয়, এটা অত্যন্ত আধুনিক, বহুমুখী এবং বহুস্তরীয় অপরাধী ইকোসিস্টেম। সোনা চোরাচালান, মাদক পাচার, এমনকি মানব পাচার কিংবা হিউম্যান ট্রাফিকিং, এমনকি টেকনোলজি ভিত্তিক নিষিদ্ধ সামগ্রীর কারবার, সব একসঙ্গে চলছে এই সীমান্তে, এই ভারত বাংলাদেশ সীমান্তে, যেটা বাংলায় আমাদের পশ্চিমবঙ্গে পড়ছে। এবং এই 5 জেলা, যে 5 জেলার কথা আপনাদের বললাম, এই 5 জেলা ধরেই, এই 5 জেলা বরাবর অপরাধের এক চরম সিন্ডিকেট তৈরি হয়েছে। তবে স্বস্তির খবর এটাই যে বিএসএফ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিংবা ইডি, এর মতো ভারতীয় সংস্থাগুলির তৎপরতা বেড়েছে। ইডি, বিএসএফ তারা এখন আরও বেশি তৎপর, যার ফলস্বরূপ অনেক বড় বড় সিন্ডিকেট ধরা পড়ছে, যাদের সম্পত্তি 1 কোটি টাকারও বেশি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা কি জানেন? সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো মানব পাচার।
এই রুট দিয়েই কিন্তু সোনার চোরাচালানকারীরা তাদের গোটা কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। কিভাবে পাচার হয় সোনা? শরীরের গোপন অংশে, জুতোর ভেতরে, জামা কাপড়ের আড়ালে বা কৃষি পণ্য চালানের মাধ্যমে এই সোনার বিস্কুটগুলোকে পাচার করা হয়। সিন্ডিকেটগুলি সীমান্তে থাকা তাউট বা দালালদের সাথে সমন্বয় করে, যারা বিএসএফ এর টহলদারির সময় সঠিক খবর দেয়। বিএসএফ কখন কোথায় টহলদারি করছে সেই খবরটা দেয়। একটা ভয়াবহ তথ্য বলছে 2025-এ যে সোনা উদ্ধার হয়েছে তার আনুমানিক মূল্য 50 লক্ষেরও বেশি, কিন্তু গোয়েন্দা রিপোর্ট বলছে এটা আসল পাচারের পরিমাণের মাত্র 10%-রও কম। এর থেকে অনেক বেশি টাকার সোনা এই বর্ডার দিয়ে আদান প্রদান হচ্ছে, চোরাচালানকারীরা স্মাগলিং করছে। সেই সিন্ডিকেটের কাঠামোটা একটা পিরামিডের মতো। সেই পিরামিডের একেবারে চূড়ায় রয়েছে কিংপিন, যা কন্ট্রোলার হিসেবেও পরিচিত। এই পিরামিডের একেবারে মাথায় রয়েছে দেখুন কিংপিন বা কন্ট্রোলাররা, যারা কলকাতা এবং বড় জেলা সদর দপ্তর থেকে গোটা অপারেশন আর রাজনৈতিক সংযোগগুলি পরিচালনা করে। মাঝখানে রয়েছে লেফটেন্যান্টরা, যারা সীমান্তর লজিস্টিক্স আর রিক্রুটমেন্ট দেখে। আর সবার নিচে আছে কুরিয়ার বা খচ্চর, যাদেরকে ইংরেজিতে বলা হয় মিউলস, যারা প্রায়শই নাবালক বা গরিব অভিবাসীদের আসল সীমান্ত পারাপারের কাজটি করায়। মাথার ওপর কিংপিনরা, মাঝখানে সেই লজিস্টিক সাপ্লায়াররা, আর একেবারে নিচে মিউলস কিংবা কুরিয়ার, যারা এই সীমান্ত পারাপারটা করে, জিনিসপত্র একেবারে ফিজিক্যালি নিয়ে এক দেশ থেকে আরেক দেশে চোরাচালান করে, স্মাগল করে। এতক্ষণ সোনা, মাদক আর মানুষের কথা বললাম, কিন্তু আপনারা কি মনে করেন এই অপরাধের জাল কেবল টাকা রোজগারের জন্যই পাতা হয়েছে? গোয়েন্দা সংস্থাগুলির কাছে এমন ডকুমেন্টেশন আছে যা আরও বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে। এদের কাছে রাজনীতি থেকে শুরু করে কিনে নেওয়া সুরক্ষা আর এদের নেটওয়ার্কের জাল সমাজের শিরায় শিরায় ছড়ানো আছে। এই নেক্সাস অত্যন্ত গভীর। আমাদের সুরক্ষা কেবল কাঁটাতারের নয়, আমাদের রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করছে এই মুহূর্তে বাংলার সুরক্ষা। এই চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গকে এখনই নিতে হবে, কারণ এখন এই চ্যালেঞ্জ নিলে আগামী দিনে গিয়ে পশ্চিমবঙ্গ আরও নিরাপদ। কলকাতা, যা একসময় শুধুমাত্র আমাদের সাংস্কৃতিক আর ইতিহাসের জন্য পরিচিত ছিল, আজ হঠাৎ করে পরিণত হয়েছে দেশের সামরিক কৌশলের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রে। কেন বলুন তো? কারণ এই শহরের ঘাটে ভিড়েছে দুটি ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ, আইএনএস খাঞ্জার এবং আইএনএস কোরা। এই জাহাজ দুটির আগমন কি শুধু প্রথাগত প্রদর্শনী, নাকি ইশারা করছে যে দেশের পূর্বাঞ্চলের প্রতিরক্ষার মানচিত্রটাই পাল্টে যাচ্ছে? আজ আমরা দেখব কিভাবে কলকাতা হয়ে উঠছে ইস্টার্ন স্পিয়ার অফ দ্য নেশন। কিন্তু তার আগে বিশ্বাস করুন, এই মুহূর্তে দুটি যুদ্ধজাহাজ এখানে রয়েছে। যে জাহাজটি গত 3 দশক ধরে ভারতের জলসীমাকে রক্ষা করছে, সেই মিসাইল গাইডেড করভেট আইএনএস খাঞ্জার আমাদের এই কলকাতাতেই তৈরি। গার্ডেন রিচে তৈরি হওয়া এই কুকরি ক্লাস করভেট, যার আরেক নাম নৌবাহিনীর ভেতর গ্রে ফারারি, কেবল একটি জাহাজ নয়, এটি কলকাতার প্রতিরক্ষা শিল্পের গৌরব। 3 দশক ধরে এটি সমুদ্রের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। আপনাদের দেখাবো কেন হঠাৎ করে দুটি যুদ্ধজাহাজ এখানে, কিন্তু তার আগে একবার জাহাজটা ঘুরে আসি চলুন। ক্যালকাটা নিউজের বিগ স্টোরি স্পেশাল অ্যাক্সেস পেয়েছিল আইএনএস খাঞ্জার ঘুরে দেখার। লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার সহকর্মী সায়ন্তন ভট্টাচার্যর বিশেষ প্রতিবেদন। ভারতের জলসীমার একেবারে রক্ষা কবচ এই মুহূর্তে শহর কলকাতায় নেভি ডে উপলক্ষে এসে পৌঁছেছে আইএনএস খাঞ্জার এবং আইএনএস কোরা। আমি দাঁড়িয়ে রয়েছি সেই 34 বছর ধরে যে ইন্ডিয়ান নেভির সঙ্গে রয়েছে এই আইএনএস খাঞ্জার। 1991 সালে এই গার্ডেন ব্রিজ যে শিপইয়ার্ড রয়েছে সেখান থেকেই পথ চলা শুরু হয়েছিল এবং 1991-তে নৌবাহিনীর সঙ্গে যুক্ত হয়েছিল এই আইএনএস খাঞ্জার এবং 1998 সালে আইএনএস কোরা। এই মুহূর্তে সেই আইএনএস খাঞ্জারে আমি রয়েছি এবং এই আইএনএস খাঞ্জার দেখানোর চেষ্টা করব। এখানে যেরকম
অ্যান্টি এয়ারক্রাফট গান রয়েছে, তার পাশাপাশি এখানে মিসাইল রয়েছে, অর্থাৎ এটি একটি মিসাইল করবেট, 4টি মিসাইল রয়েছে এবং অন্যদিকে আইএনএস কোরা সেখানে 16টি মিসাইল রয়েছে। সব মিলিয়ে এই আইএনএস খঞ্জার প্রায় 30 বছর ধরে দেশকে সার্ভিস দিয়ে আসছে এবং গর্বের সঙ্গে সেই সার্ভিস তারা দিয়ে আসছে এবং একাধিক যে এক্সারসাইজ রয়েছে, অপারেশন রয়েছে, সেই অপারেশনে কিন্তু এই আইএনএস খঞ্জার অংশগ্রহণ করেছে। আইএনএস খঞ্জারের কথা দেখালাম এবং আইএনএস খঞ্জারের সঙ্গী হিসেবে এসেছে আইএনএস কোহরা। 1998 সাল থেকে যা নৌবাহিনীর অংশ, কিন্তু এর আসল ক্ষমতা জানেন? এই জাহাজটি একাই 16টি সার্ফেস টু সার্ফেস মিসাইল ছুড়তে সক্ষম। সঙ্গে রয়েছে অত্যাধুনিক কবচ সিস্টেম ও অ্যান্টি এয়ারক্রাফট গান। ভাবুন, শত্রুকে কাছ থেকে এক নিমেষে শেষ করে দিতে পারে এই জাহাজ, এই দুটি জাহাজ। আইএনএস কোরা নিয়েও একটি প্রতিবেদন রয়েছে, স্পেশাল অ্যাক্সেস পেয়েছিল ক্যালকাটা নিউজ, এবং সেই আইএনএস কোরা থেকে আমার সহকর্মী সায়ন্তন ভট্টাচার্যর বিশেষ প্রতিবেদন দেখুন। অপারেশন সিঁদুরে ভারতের ফায়ার পাওয়ার দেখেছে গোটা বিশ্ব, কিন্তু জলসীমায় ভারতীয় নৌবাহিনী কতটা প্রস্তুত, সেই চিত্র প্রতিদিন বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে তুলে ধরছে ভারতীয় সেনা। তবে কলকাতাতে ভারতের দুটো যুদ্ধজাহাজ, হ্যাঁ ঠিকই শুনেছেন, কলকাতায় ভারতীয় নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ রয়েছে এই মুহূর্তে, আইএনএস খঞ্জার এবং আইএনএস কোরা। আইএনএস খঞ্জার এবং আইএনএস কোরা তার ফায়ার পাওয়ার কেমন, অর্থাৎ কিভাবে এখানে কাজ হয় এবং কতটা প্রস্তুত ভারতীয় জলসীমাকে সুরক্ষা দিতে, চলুন একবার সেটাই দেখাই। আইএনএস কোরার যে সমরাস্ত্র, সেই সমরাস্ত্র দেখাবো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7.62 mm এর যে এমএমজি, সেই এমএমজি রয়েছে এবং 9 mm পিস্তল রয়েছে। একবার কথা বলি যে ইয়ে क्या है, ये कैसे काम करता है? ये इंडियन मेड 7.62 mm है, मीडियम मिशन गन। ये 7.62 mm का राउंड इसमें फिट होता है, बेल्टेड राउंड फिट होता है। ये हम स्मॉल रेंज, जब स्मॉल रेंज कुछ कॉन्टैक्ट रहता है तब यूज़ करता है ये। 1.62 mm MMG मीडियम मशीन गन, ठीक है सर। इसको जब एंट्रिंग लिविंग हार्बर में जैसे कोई एयरक्राफ्ट हो, कुछ और हो, तो एंटी एयर के लिए भी यूज़ करते हैं। नीचे अगर बोट है तो बोट के लिए भी हम इसको यूज़ करते हैं, फर्स्ट लाइन ऑफ डिफेंस के लिए इस्तेमाल हम यूज़ करते हैं। उसके बाद हमारे बड़े वेपन आते हैं, 630 हो गया, 726 हो गया, जो बड़े वेपन है वो यूज़ होते हैं। बताइए ये कोरा का काबिलियत क्या है, काबिलियत क्या है? कोरा सर एक मिसाइल कॉर्वेट है, वेपन कॉर्वेट है पूरा पूरा। इसमें आगे से लेके पीछे तक पूरा का पूरा जो है मिसाइल सिस्टम इसमें फिटेड है। मिसाइल आगे से आप स्टार्ट करोगे, जैसे सबसे पहले होता है हमारा एमआर गन के सेम पीछे आपका मिसाइल, उड़ान मिसाइल जो लॉन्च करके उसके बाद उड़ान मिसाइल पीछे आते हैं। उसके बाद आता है हमारा SRCG गन, ठीक है सर, SRCG गन, स्टेबलाइज रिमोट कंट्रोल गन, ठीक है सर। उसके बाद हम जैसे पीछे आते हैं, उसके बाद कवच जो दुश्मन को भ्रमित करने के लिए यूज होता है। उसके बाद आता है हमारा AK-630, मतलब पूरा पूरा वेपन कॉर्वेटेड है पूरा का पूरा। ये सर, ये सर, ये हेलो टैग इधर जो भी हेलो आता है अपना चेतक, इस पर आराम से हम लैंड कर सकते हैं। जो भी एट सी भी किसी भी उसके लिए अपना सर्वे के लिए, रेंज में सर्वे के लिए नॉर्मली, या कोई भी एबनॉर्मलिटी हो तो उसको इन आउट करने के लिए सरफेस टू सरफेस मिसाइल रहता है। जी सर, SSM 16 सर। এরপরে সরাসরি দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু আরও একটি LMG রয়েছে, 7.62 LMG এবং 9 mm कार्बाइन। ये क्या है, इसका काम क्या है? सर ये लाइट मशीन गन, नेगो LMG लाइट मशीन गन, इसका रेंज है 800 मीटर। तो जो भी 2 किलोमीटर के अंदर बोट है तो हम MMG यूज़ करते हैं। आस पास में आ गए तो इसको यूज़ करते हैं, वो मिस हो गए तो इसके हम अटैक कर सकते। ये शॉर्ट रेंज है, 800 मीटर के अंदर ही फायर कर सकता है। আচ্ছা, কলকাতায় এই বিপুল সামরিক শক্তি প্রদর্শন কি নিছকই কাকতালীয়? আইএনএস খঞ্জারের 4টি মিসাইল ফায়ার করা যায়, সঙ্গে চেতাক হেলিকপ্টার নামার জন্য হেলো ডেক রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মহড়া এবং উদ্ধার কাজে এই জাহাজ দুটি অংশও নিয়েছে। কিন্তু শুধু জাহাজ দেখা আর ইতিহাস জানা নয়, এর পেছনে বৃহত্তরই কারণটি হলো ভারতের পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা নীতিতে আসা বিশাল পরিবর্তন। ভারতীয় সেনাবাহিনীর বর্তমান পূর্ব পরিকল্পনা এখন চীনের বিরুদ্ধে উত্তর পূর্বের থিয়েটারকে আরও মজবুত করার উপর জোর দিচ্ছে। এখন শুধু সেনাবাহিনী নয়, ইন্টিগ্রেটেড প্রযুক্তি নির্ভর অপারেশন চালানো হচ্ছে। কলকাতা কেন এই মুহূর্তে এত গুরুত্বপূর্ণ? কারণ গোটা মনোযোগ এখন পূর্বে, চীনের LAC-তে এবং উত্তর পূর্বের দিকে। এই কৌশলগত পরিবর্তনকে বলা হচ্ছে অ্যাক্ট ইস্ট পলিসি। উত্তর পূর্বর সঙ্গে দেশের বাকি অংশের সংযোগের জন্য শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, যা দেখাচ্ছি আপনাদের, অত্যন্ত সংবেদনশীল। কতটা সংবেদনশীল তা আমরা আগে আপনাদের জানিয়েছি। কিন্তু এই অ্যাক্ট
ইস্ট এবং কালাদান প্রকল্পের মতো ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি এখন এই ঝুঁকিপূর্ণ করিডোরের বিকল্প হিসেবে কাজ করবে। সামরিক বাহিনীর সরবরাহ বজায় রাখতে এই নতুন পথগুলি অত্যন্ত জরুরি। কলকাতা এই বিকল্প সাপ্লাই রুটের প্রধান ঘাঁটি। যদি শিলিগুড়ি সংকটে পড়ে তবে কলকাতার ম্যারিটাইম লজিস্টিক্সই কিংবা নেভাল লজিস্টিক্স পূর্বাঞ্চলকে বাঁচাবে। পূর্বাঞ্চল কমান্ড কিংবা ইস্টার্ন কমান্ড প্রায় 1300 কিলোমিটার এলএসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের জন্য দায়ী। এই থিয়েটারকে পিএল এর বিরুদ্ধে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশেষ করে অরুণাচলের তাওয়াং ইয়াংস্তে সেক্টরগুলিতে জোর দেওয়া হচ্ছে। আগে প্রতিরক্ষা ছিল মূলত পাসগুলি রক্ষা করার এবং পদাতিক বাহিনীর ওপর নির্ভরশীলতা, কিন্তু এখন এই নতুন পরিকল্পনা হলো প্রতিরোধ এবং একই সঙ্গে সীমিত আক্রমণ বা কাউন্টার থ্রাস্ট চালানোর ক্ষমতা অর্জন করা। মাটিতে আমরা বসবাস করছি, যে শহরে আমরা থাকি, বিশ্বাস করুন এই শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনে, বিশেষ করে ভারতের প্রতিরক্ষার জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।